হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু আজকে আবার নিয়ে চলে এসেছি ইংলিশ লিটারেচারের এমসিকিউ সিরিজের অ্যানাদার সেট। তো এই সেটে আমরা টোটাল 50খানা প্রশ্ন আলোচনা করব। এটা মেনলি সলভড পিওয়াইকিউ, অর্থাৎ এটা তোমাদের জন্যই এটা নিয়ে এসেছি আমি এই কোশ্চেনগুলো, যার উত্তর এই পিডিএফেই অ্যাটাচড রয়েছে। তোমরা এগুলো দেখে নিতে পারো এবং দেখে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের মধ্যে যারা ইউজির ফাইনাল সেমিস্টারে রয়েছো বা হয়তো তোমাদের ইউজি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও ইংলিশ লিটারেচারের, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, তাদের জন্যও এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চলো তাহলে শুরু করা যাক একদম প্রথম প্রশ্ন থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে একটু দেখে নেওয়া যাক। In Langland's Piers the Plowman, Piers appears finally as। তো আমরা যারা 14th সেঞ্চুরি লিটারেচার অর্থাৎ চসারের এজ, আমাদের চসারের এজ যেখানে ছিল 14th সেঞ্চুরি লিটারেচার, ওখানে যখন আমরা পড়েছি তখন দেখেছি যে পায়ার্স দ্য প্লাউম্যান এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, ল্যাংল্যান্ডের লেখা। ওকে, তো এই পায়ার্স দ্য প্লাউম্যানে পায়ার্স হচ্ছে কি একজন ক্যারেক্টার, ওখানকার একটা ক্যারেক্টার হচ্ছে পায়ার্স। তো ও ফাইনালি অ্যাপিয়ার্স আছে, অর্থাৎ স্টোরিটার শেষে পায়ার্সকে আমরা কি হতে দেখেছিলাম, অর্থাৎ ফাইনালি সে কি হিসেবে অ্যাপিয়ার্স হয়েছিল। ওকে, চ্যারিটি, দ্য হোলি ট্রিনিটি, জেসাস অর দ্য গুড স্যামেটেরিয়ান। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য গুড স্যামেটেরিয়ান। আচ্ছা, এইবারে আজকের এমসিকিউ প্র্যাকটিসের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে সলভ পিওয়াইকিউ রয়েছে, অর্থাৎ একটা এক্সপ্লেনেশন আমাদের প্রত্যেকটা প্রশ্নর সাথে অ্যাটাচ রয়েছে। আমি তোমাদের জন্য এটা পড়ে দিচ্ছি। পায়ার্স প্লাউম্যান ইজ আ মিডল ইংলিশ অ্যালিগোরিক্যাল ন্যারেটিভ পোয়েম বাই উইলিয়াম ল্যাংল্যান্ড। তাহলে এই প্রশ্নটার কিভাবে অ্যানালাইসিস করতে হবে, না এই যে পায়ার্স প্লাউম্যান এটা হচ্ছে গিয়ে একটা ন্যারেটিভ পোয়েম, উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা, মানে অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে কোন কোনগুলো জানা দরকার সেইটা এইখানে দেওয়া রয়েছে। ইট ইজ কনসিডার্ড বাই মেনি ক্রিটিক্স টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ লিটারেচারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্কস অ্যালং উইথ চসার্স ক্যান্টারবেরি টেলস। চসারের ক্যান্টারবেরি টেলের সাথে সাথে পায়ার্স দ্য প্লাউম্যানও একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক, অ্যান্ড দ্য অ্যানোনিমাসলি অথর পার্ল অ্যান্ড গোয়েন অ্যান্ড গ্রিন নাইট। তো 14th সেঞ্চুরি লিটারেচার যখন আমরা পড়ব তখন আমরা একদম প্রথমেই পাবো ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলস, তারপরে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টেক্সট হচ্ছে গিয়ে পায়ার্স দ্য প্লাউম্যান, এই টেক্সটটা। তারপরে ইম্পর্ট্যান্ট ওয়ার্কস হচ্ছে গিয়ে এখানে পার্ল, পার্ল বলে একটা অ্যারিগোলিক্যাল পোয়েম তখন রয়েছিল, যেটা কিন্তু একইভাবে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে কি স্যার গয়ন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কস। যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। It was decided that each Canterbury pilgrim would tell in all one story, two stories, three stories or four stories। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ফোর স্টোরিজ। তো এই প্রশ্নে বলা রয়েছে যে ক্যান্টারবেরি টেলসে যে পিলগ্রিম যারা ছিল তারা মোট কতগুলি গল্প বলেছিল। আচ্ছা, এই ক্যান্টারবেরি টেলস কার লেখা? এটা জিওফ্রে চসারের লেখা। এখানে মোট 24খানা গল্প লেখা রয়েছে। 17,000 লাইনের এই ক্যান্টারবেরি টেলস একটা মিডল ইংলিশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্কস। এছাড়া ইংলিশ লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট হচ্ছে কি ক্যান্টারবেরি টেলস। তো এই ক্যান্টারবেরি টেলসের একটা ছোট্ট ব্রিফ সামারি আমরা দেখে নিই। ইন দিস চসার হিমসেলফ ইজ ওয়ান অফ দ্য পিলগ্রিম, অর্থাৎ এই ক্যান্টারবেরি টেলসে চসারও একটা সত্যিকারের একজন তীর্থযাত্রী ছিলেন। দ্য ইন দ্যাট ইভিনিং দ্য হোস্ট অফ দ্য ট্যাবার্ড ইন, আচ্ছা এই সরাইখানার নামটা তোমরা মনে রাখবে। ট্যাবার্ড ইন suggested that each member of the group tells on the way to and from Canterbury in order to make the time pass more pleasantly। অর্থাৎ ঘটনাটা এরকম ঘটছে যে ট্যাবার্ড ইন বলে একটা একটা সরাইখানা রয়েছে। ওকে, এই ট্যাবার্ড ইনে প্রায় 31 জন পিলগ্রিম একসাথে সমবেত হয়েছে বা জড়ো হয়েছে।
তো তারা প্ল্যান করেছেন, টমাস আ বেকেট বলে একজন মার্টিয়ার রয়েছেন। ওই সময় টমাস আ বেকেট বলে একজন মার্টিয়ারের একটা সমাধি ছিল। ওকে, তো ওইখানে তারা যাত্রা করবেন। যেরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাত্রা করি না, যে আমাদের যেমন ধরো প্রয়াগরাজ, কেদারনাথ, কাশী, এইসব জায়গায় আমরা যাত্রা করি, তীর্থযাত্রা করি, তেমনি ওই সময়ও মিডিয়েভাল ইংল্যান্ডে 31 জন মেম্বার তারা প্ল্যান করলেন যে টমাস আ বেকেটের শ্রেইনে যাবেন। তো এবার এটা তখনকার দিনে তো ওই ঘোড়ায় চেপে যেতে হতো বা হেঁটে হেঁটে যেতে হতো। তো এটা একটা বোরিং প্রসেস হতে পারতো। তখন তারা ডিসাইড করলেন যে প্রত্যেকজন, তো 31 জন পিলগ্রিমস রয়েছেন, প্রত্যেকে যাওয়ার সময় দুটো গল্প, আসার সময় দুটো গল্প। তাহলে মোট কতগুলো গল্প হচ্ছে? ফোর, ফোর স্টোরিজ। আচ্ছা, তাহলে মোট 4টে গল্প বলবে। প্রত্যেকজন পিলগ্রিম 4টে করে গল্প বলবে। তাহলে এই প্রশ্নে ওইটাই বলা রয়েছে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইচ ক্যান্টারবেরি পিলগ্রিম উড টেল ইন অল 4 স্টোরিজ। সো অপশন ডি ইজ রাইট হেয়ার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 3, ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস is a long poem, is a long narrative poem by whom? তো এই যে ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস বলে যে কবিতাটা রয়েছে, একটা খুব বড় ন্যারেটিভ পোয়েম, এইটা কার লেখা? একদম ফ্যাকচুয়াল প্রশ্ন। এটা কি শেক্সপিয়ারের লেখা, মার্লোর লেখা, ড্রাইটন নয়, এটা ড্রাইডেন হবে, ড্রাইডেনের লেখা অর সিডনির লেখা? আচ্ছা, এই ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এটা কিন্তু শেক্সপিয়ারের লেখা। সো অপশন এ এখানে সঠিক হয়ে যাবে। আমরা একটু ছোট্ট এক্সপ্লেনেশন এটার সম্বন্ধে দেখে নিই। যে ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস এটা হচ্ছে গিয়ে 1592-তে শেক্সপিয়ার এটা লিখেছিলেন। আর এই ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এটা কিন্তু এর যে প্লটটা রয়েছে এটা কিন্তু ওভিদের যে মেটাফর মরফোসিস আছে না, ওইটা থেকেই বেস্ট করে এই পোয়েমটা লেখা হয়েছে। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 4, দ্য টোটাল নাম্বার অফ পোয়েম ইন শেক্সপিয়ার্স সনেট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জানতে হবে জিনিসটা, যে শেক্সপিয়ার তার যে সনেট কালেকশন রয়েছে তিনি মোট কতগুলি সনেট লিখেছিলেন? অপশন এ 123 সনেট, অপশন সি 104, অপশন বি 142, আর অপশন ডি 154। তাহলে সঠিক উত্তর কি হবে? 154। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার, আজকে হচ্ছে গিয়ে 25 এপ্রিল, 23 এপ্রিল আমরা তার বার্থডে ক্রস করে এলাম। আর আজকের এই প্রশ্নটা উইলিয়াম শেক্সপিয়ারকে ডেডিকেট করেই আমাদের এটা দেওয়া। আচ্ছা, তাও তাহলে দেখে নেওয়া যাক উত্তরটা কি হচ্ছে। হ্যাঁ, শেক্সপিয়ার আহ, তিনি তো অনেক প্লে লিখেছেন এবং সেই সাথে অনেক সনেটও লিখেছেন। তার ভেতরে আহ, তিনি এই সনেটগুলো 154 সনেট লিখেছিলেন, অর্থাৎ 154খানা সনেট তিনি কিন্তু লিখেছেন। এই সনেটটা ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে এসেছে, যার মিনিং হচ্ছে গিয়ে স্মল সং, অর্থাৎ ছোট্ট কবিতা। আর এই সনেটগুলো মেনলি লেখা হতো কাদের জন্য? মেনলি লেডি লাভদের জন্য। ওকে, লেডি লাভারদের জন্য। আহ, বিভিন্ন অথারেরা, অর্থাৎ পোয়েটরা যারা ছিলেন, তারা তাদের লেডি লাভকে ইমপ্রেস করার জন্য সনেট লিখতেন। আর এই সনেট সবসময় 14 লাইনের সনেট হয়ে থাকে। ওকে, আর আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের সম্পর্কে যদি একটু বলা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আহ, এই যে প্রথম 126 সনেট, যেটা তিনি অ্যাড্রেস করেছিলেন একজন ইয়ং ম্যানকে, অর্থাৎ আমরা যার নাম মিস্টার ডব্লিউ.এইচ হিসেবে চিনি। ওকে, এটা ধরে নেওয়া হয় যে মিস্টার ডব্লিউ.এইচকে ডেডিকেট করেই তিনি প্রথমের 126খানা সনেট লিখেছিলেন। নেক্সট যে রেস্ট অফ 28, অর্থাৎ বাকি 28খানা তিনি তার ডার্ক লেডি বলে একজনকে উদ্দেশ্য করে এই সনেটগুলো লিখেছিলেন। আশা করি বোঝা গেল শেক্সপিয়ারের সনেট সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নম্বর 5, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজ হ্যাজ আ ম্যাকিয়াভেলিয়ান হিরো? আচ্ছা, আমরা এই প্রশ্নটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির এন্ট্রান্সে পেয়েছি। তো তোমাদেরকে এখানে বলতে হবে যে ম্যাকিয়াভেলিয়ান হিরো কোথাকার, কোন প্লেতে
কোন প্লেতে এই ম্যাকিয়াভেলিয়ান হিরোর একটা চরিত্র আমরা দেখতে পাই? ট্যাম্বারলিন, ডক্টর ফস্টাস, জু অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস তো এটা বুঝতে পারলাম যে এটা কিন্তু এই ম্যাকিয়াভেলিয়ান হিরো এইরকম একটা ক্যারেক্টার ইনভেন্ট করেছেন কে? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, ওকে। আর এর সঠিক উত্তর হবে দ্য জু অফ মাল্টা। এই জু অফ মাল্টা বলে একটা প্লেতে ক্রিস্টোফার মার্লো তিনি এই ম্যাকিয়াভেলিয়ান হিরো যার নাম হচ্ছে গিয়ে বারাবাস। ওকে, ওই বারাবাসের কথা বলেছেন, এই যে আমরা তার নামটা পাচ্ছি এখানে বারাবাস। এই বারাবাসই হচ্ছে গিয়ে ম্যাকিয়াভেলিয়ান হিরো। বারাবাস যে তো এই গল্পে বারাবাসই হচ্ছে গিয়ে একজন ম্যাকিয়াভেলিয়ান হিরো। আচ্ছা, বোঝা গেল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোইং ইজ রিটেন বাই স্যামুয়েল বাটলার? অর্থাৎ এদের মধ্যে কোনটা স্যামুয়েল বাটলারের লেখা? স্যামুয়েল বাটলারের লেখা ওয়ার্কসের নাম কি? রেলিজিও লাইসি, ডেভিড সিম্পল, হুডিব্রাস, জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার। আচ্ছা, এই যে জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার এটা কিন্তু D4 লেখা, অর্থাৎ এটা তো হবে না, তাহলে অপশন ডি ইজ এলিমিনেটেড হিয়ার। রিলিজিও লাইসি এটা এটা জন ড্রাইডেনের সম্ভবত লেখা, জিরো রিলিজিও লাইসি। এবং স্যামুয়েল বাটলারের গুরুত্বপূর্ণ ওয়ার্কস হচ্ছে হুডিব্রাস। সো অপশন সি ইজ রাইট হেয়ার। আচ্ছা, এই হুডিব্রাসটা কি? হুডিব্রাস হচ্ছে গিয়ে একটা ইংলিশ মক হিরোইক পোয়েম, যেটা 17th সেঞ্চুরির তে লেখা হয়েছিল, আর এটা লেখক ছিলেন স্যামুয়েল বাটলার। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোইং পোয়েম ডিড মিল্টন রাইট ইন অক্টাসিলেবিক কাপলেট? অর্থাৎ অক্টাসিলেবিক অক্টাসিলেবিক কাপলেটে মিল্টন কোন পোয়েমটা লিখেছেন? আচ্ছা, আমরা কাপলেট মানে সবসময় তো জানি যে এমন দুটো রাইমিং লাইন যেগুলো লাস্টে রাইম হচ্ছে। ধরো একটা লাইন আছে কবিতা যেটার শেষ হচ্ছে টুম্ব দিয়ে, সেরকম ভাবে নেক্সট তার লাইনটা শেষ হচ্ছে উম্ব দিয়ে। তো টুম্ব আর উম্ব এইরকম যে রাইমিং হচ্ছে এটাকে বলা হয় কাপলেট। অক্টাসিলেবিক কাপলেট, অর্থাৎ 8টি সিলেবেল রয়েছে এই কাপলেটে। তো মিল্টনের লেখা কোন ওয়ার্কসে আমরা এই ধরনের কাপলেট দেখতে পাই? অক্টাসিলেবিক কাপলেট। Il penseroso on his blindness, on the late massacre in Piedmont, or Lycidius? Yes, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইল পেনসেরোসো। ওকে, আচ্ছা, এই ইল পেনসেরোসো সম্পর্কে আমরা একটু বলে দিই তোমাদের যে মিল্টন ইল পেনসেরোসো নামের একটা পোয়েম লিখেছিলেন, এবং এই ইল পেনসেরোসোর একটা কম্পেনিয়ন পোয়েম ছিল, তার নাম হচ্ছে ইল এলেগ্রো। ওকে, এইরকম দুটো পোয়েম লিখেছিলেন যেগুলোকে কম্পেনিয়ন পোয়েমও বলা হয়। ইল এলেগেরো অ্যান্ড ইল পেনসেরোসো, এই দুটোর মানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে হ্যাপি ম্যান, আর একজন হচ্ছে গিয়ে মেলানকোলিক ম্যান। ওকে, তো এইরকম দুটো পোয়েম জন মিল্টন লিখেছিলেন। তোমাদেরকে মনে রাখতে হবে ইল পেনসেরোসো, যেটা অক্টাসিলেবিক কাপলেটের লেখা। ওকে, আচ্ছা, আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি যেটা তোমাদেরকে একটু বলে দিই। এই যে অন হিজ ব্লাইন্ডনেস, এটা কিন্তু মিল্টনের লেখা আরেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, যেটা মিল্টন 44 ইয়ার্স অফ এজে তিনি লিখেছিলেন। এবং এই লেখাটা তিনি যখন লিখেছিলেন তখন কিন্তু তিনি অন্ধ হয়ে গেছিলেন। এবং মিল্টন তিনি তার জীবনের শেষের দিকে তিনি কিন্তু অন্ধ হয়ে যান। ওকে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, তোমাদেরকে মনে রাখতে হবে যে মিল্টন তার জীবনের শেষের দিকে অন্ধ হয়ে গেছিলেন, আর তখনই এই অন হিজ ব্লাইন্ডনেস বলে একটা ওয়ার্কস তিনি লিখেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি লিখলেন কি করে যদি তিনি অন্ধ হয়ে যান? হ্যাঁ, তার মেয়ে তাকে এই পোয়েমটা লিখতে সাহায্য করেছিল। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোইং প্লে ইজ নট রিটেন বাই কনগ্রিভ? কনগ্রিভ হচ্ছেন গিয়ে এটার মধ্যে কোনটা কনগ্রিভের লেখা নয়? কনগ্রিভ কে ছিলেন? কনগ্রিভ ছিলেন একজন রেস্টোরেশন প্লে রাইট। ওকে, তোমরা যারা রেস্টোরেশন এজ পড়েছো তারা নিশ্চয়ই কনগ্রিভকে চেনো, উইলিয়াম কনগ্রিভ। আমাদেরকে বলতে হবে এই চারটে ওয়ার্কসের মধ্যে কোনটা উইলিয়াম কনগ্রিভের লেখা নয়। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওল্ড ব্যাচেলার, লাভ ফর লাভ, অর দ্য রিল্যাপস।
আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য রিল্যাপস। এবার এই রিল্যাপসের সম্পর্কে আমরা একটু জেনে নিই, কারণ বাকিগুলো তো সবই কনগ্রেভের লেখা, কিন্তু দ্য রিল্যাপসটা এটা লিখেছেন জন ভ্যানব্রো। এই জন ভ্যানব্রো কিন্তু আরেকজন ইম্পর্ট্যান্ট অথার আমাদের রেস্টোরেশন এজের। ওকে, আর তাহলে এটার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। ড্রাইডেন্স অল ফর লাভ ইজ এন অ্যাডাপ্টেশন অফ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। কীরকম না, এই যে ড্রাইডেনের অল ফর লাভ বলে একটা প্লে রয়েছে, অল ফর লাভ, এইটা কোথা থেকে অ্যাডাপ্টেড হয়েছে? অর্থাৎ একটা মেন ওয়ার্কস রয়েছে। আচ্ছা, আমি একটা ক্লু দিই, এটা কিন্তু শেক্সপিয়ারের লেখা একটা ওয়ার্কস, যেখান থেকে ড্রাইডেন তার অল ফর লাভ এই প্লেটা ওইখান থেকেই তিনি লিখেছেন। অপশন এ বলতে চেয়েছে ফিলেস্টার, অপশন বি রোমিও অ্যান্ড জুলিয়েট, অপশন সি অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, আর অপশন ডি এডওয়ার্ড দ্য সেকেন্ড। আচ্ছা, অপশন ডি তো হবে না। আচ্ছা, এই অল ফর লাভে আমরা দেখেছিলাম ওখানে একজন ক্যারেক্টার ছিলেন ক্লিওপ্যাট্রা, মার্ক অ্যান্টনি, ডোলাবেলা এবং অক্টাভিয়াস। ওকে, এইরকম 4-5টা ক্যারেক্টারকে আমরা দেখতে পেয়েছি। তাহলে বলতে হবে তোমাদেরকে এটা শেক্সপিয়ারের কোন ওয়ার্কসে এরা রয়েছেন। শেক্সপিয়ারের লেখা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে ড্রাইডেন অল ফর লাভটা লিখেছেন। এই 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 যে ধরো এই ধরনের যে ইলিউশনগুলো বিভিন্ন টেক্সটে থাকে না, যে বিভিন্ন অথার আরেকজন অথারের ওয়ার্কস থেকে ইনফ্লুয়েন্স হয়ে তার লেখাটা লিখেছেন, এগুলো কিন্তু এন্ট্রান্সের প্রশ্ন এইভাবেই করে থাকে। আচ্ছা, আমরা এইখানে তাহলে একটু ডিটেলসটা দেখে নিই, যেটা আমি বললাম অল ফর লাভ অর দ্য ওয়ার্ল্ড ওয়েল লস্ট ইজ আ হিরোইক ড্রামা, যেটা জন ড্রাইডেন লিখেছেন 1667-এ। ইট ইজ অ্যান অ্যাকনলেজড ইমিটেশন অফ শেক্সপিয়ার্স অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অর্থাৎ শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে তিনি এইটা অ্যাডাপ্টেড করেছেন। ওকে, আচ্ছা, এই ছোট্ট ছোট্ট যে ব্রিফ ইনফরমেশনগুলো তোমাদের জন্যই এটা নিয়ে আসা, তো তোমরা এটা দেখে নাও। এবং এটা তোমাদের আগের ভিডিওতে হয়তো তোমরা এরকম দেখতে পাওনি, আমরা এটা একটা নতুনভাবে একটা ইনভেন্ট করার চেষ্টা করছি, এই ছোট্ট ছোট ইনফরমেশনগুলো তোমাদের সাথে অ্যাটাচ করার, যাতে তোমরা আরও বেশি এইগুলো থেকে ফ্রুটফুল হতে পারো। গোয়িং টু কোশ্চেন নাম্বার 10। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস প্রপোজেস আ পলিটিক্যাল থিওরি? অর্থাৎ কোন বই, এদের মতে কোন বইটা একটা পলিটিক্যাল থিওরিকে প্রপোজ করছে, অর্থাৎ একটা পলিটিক্যাল থিওরি এই বই থেকেই ইনভেন্ট হয়েছিল। প্রিন্সিপিয়া। আচ্ছা, এই প্রিন্সিপিয়াটা কিন্তু কার লেখা? নিউটন। এরপরে লেভিয়েথান, অ্যান্টনি অ্যান্ড মেলানকোলি, লিবার্টি অফ প্রফেসাইজিং। এটা সঠিক উত্তর হবে লেভিয়েথান। আচ্ছা, এই লেভিয়েথানের সম্পর্কে এবার একটু আলোচনা করা যাক। লেভিয়েথানটা হচ্ছে গিয়ে টমাস হবসের লেখা একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, যেটা 1651-এ পাবলিশ হয়েছিল। এবার তোমরা বলবে এই টমাস হবসটা আবার কি? আচ্ছা, আহ, টমাস হবস ছিলেন রেস্টোরেশন এজের একজন ইম্পর্ট্যান্ট ফিলোসোফার, যিনি তার এই লেভিয়েথান বলে যে এই ওয়ার্কসটাতে তিনি বিভিন্ন ধরনের এই যে সোসাইটির এবং লেজিটিমেট গভর্নমেন্টের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলেছেন। তাহলে আমরা সোজাসুজি বুঝতেই পারছি যে যদি কোনো লেখায় এই গভর্নমেন্টের সম্পর্কে কিছু বলে থাকে বা সোসাইটির সম্পর্কে যদি কিছু ডিসক্রাইব করা থাকে, তাহলে এটা ডেফিনেটলি ওটা একটা পলিটিক্যাল থিওরিকে ডিসকাস করছে না। তাই অপশান এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ রিটেন বাই আ ওম্যান? বাহ, খুব ভালো প্রশ্ন। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তারা তো জানো, এই রিসেন্ট তোমাদের সিলেবাসে ইনক্লুড করেছে উমেন লিটারেচার, উমেন লিটারেচারের একটা পোর্শন। তো সেই রকমই প্রশ্নটা হচ্ছে এরকম যে হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ রিটেন বাই এ ওম্যান? তাহলে এদের মধ্যে কোনটা একটা ওমেনের লেখা, অর্থাৎ একজন মহিলার লেখা? আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, সোশ্যাল কন্ট্রাক্ট, আ ট্রিটিস অফ হিউম্যান নেচার, দ্য ওয়েলথ অফ নেশনস। আচ্ছা, আমরা শেষের দিক থেকে একটু একটু করে তোমাদেরকে বলি। দ্য ওয়েলথ অফ নেশনস এটা হচ্ছে গিয়ে, এটা লেখক হচ্ছেন গিয়ে অ্যাডাম স্মিথ, তার ওয়েলথ অফ নেশন।
দ্য ট্রিটিস অফ হিউম্যান নেচার, এটা লিখেছেন টি.ই. হিউম। ওকে। সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছেন রুশো। আর দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন, এইটা লিখেছেন ম্যারি উলস্টনক্রাফট। তাহলে এনাদের মধ্যে মহিলাকে, মহিলা হচ্ছে গিয়ে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেনের অথার ম্যারি উলস্টনক্রাফট। সো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 12। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস বাই জোনাথন সুইফট ইজ রিলিজিয়াস অ্যালিগরি? তাহলে জোনাথন সুইফটসের লেখা এর মধ্যে কোন বইটা একটা রিলিজিয়াস অ্যালিগরির উদাহরণ? রিলিজিয়াস মানে কি? ধর্মীয়। এবং অ্যালিগরি কথার অর্থ কি? ধর্মীয় এবং অ্যালিগরি কথার অর্থ তোমরা টার্মসে নিশ্চয়ই পড়েছো, যে কোনো প্লেস, কোনো ক্যারেক্টার, কোনো সেটিং, কোনো প্লট, যেটার একটা সেকেন্ড লেয়ার অফ মিনিং থাকবে। অর্থাৎ কোনো গল্পে যে চরিত্রটাকে তোমরা দেখছো বা যে গল্প তোমরা পড়ছো, তার নিচে একটা আন্ডারনিথ মিনিং থাকবে। তাহলে এইরকম একটা রিলিজিয়াস অ্যালিগরিতে লেখা জনাথন সুইফটের বইয়ের নাম কোনটা? দ্য ব্যাটল অফ বুকস, আ মডেস্ট প্রপোজাল, গালিভার্স ট্রাভেল, আ টেল অফ আ টাপ। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আ টেল অফ এ টাপ। এই আচ্ছা, এই জনাথন সুইফট কিন্তু একজন একটা ফেমাস জনরাস এতে লেখালেখি করতেন। বলতে পারবে তোমরা ওটা কি? স্যাটায়ার। তিনি প্রচুর স্যাটায়ার করতেন। ওকে, তিনি খুব স্যাটায়ার লিখতে ভালোবাসতেন। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভিশনারি ওয়ার্ক বাই উইলিয়াম ব্লেক? অর্থাৎ উইলিয়াম ব্লেকের লেখা একটা ভিশনারি ওয়ার্কস এর নাম তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, আমরা যারা উইলিয়াম ব্লেকের সম্বন্ধে তোমরা কোন কোন পোয়েম পড়েছো, কে কি কি পড়েছো? দ্য ল্যাম্প, দ্য ল্যাম্প কি তোমরা পড়েছো? বা দ্য টাইগার? এছাড়াও তোমরা কেউ কেউ হয়তো পড়ে থাকবে দ্য সিক রোজ। এই সমস্ত পোয়েম, এগুলো কিন্তু উইলিয়াম ব্লেকেরই লেখা। ওকে। আচ্ছা, আর আমাদেরকে বলতে হবে যে এই উইলিয়াম ব্লেকের লেখা একটা ভিশনারি ওয়ার্কসের নাম। আচ্ছা, এটার অপশন কি কি রয়েছে? দ্য সং অফ লস, সং অফ এক্সপিরিয়েন্স, পোয়েটিক্যাল স্কেচেস, দ্য ভিশন অফ ডটার্স অফ অ্যালবিয়ন। এটা সঠিক উত্তর হবে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। সো অপশন বি ইজ রাইট হেয়ার। তোমাদের উদ্দেশ্যে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিতে চাই। উইলিয়াম ব্লেক কিন্তু একজন পেইন্টারও ছিলেন। ওকে। তো তিনি বিভিন্ন, যে তখনকার দিনে যে স্টোন গ্রেভ থাকতো, অর্থাৎ মারা যাওয়ার পরে যে সমাধি করা হয়, সেই সমাধির উপরে তিনি কিন্তু এনগ্রেভ করতেন, অর্থাৎ আঁকাআঁকি করতেন। এছাড়াও তোমরা যদি কেউ ল্যাম্প বা টাইগার এইগুলো যদি একটু গুগল করে দেখতে পারো, তাহলে ওখানে দেখবে তিনি তার পোয়েমগুলো তো লিখেছেন, তার পাশাপাশি তার আঁকাগুলোও কিন্তু তিনি নিজে নিজেই এঁকেছেন। ওকে। তো তিনি একধারে পোয়েটও ছিলেন, আবার একধারে পেইন্টারও ছিলেন। ওকে। ভার্সে ভার্সেটাইল ম্যান। ওকে। যাচ্ছে কোশ্চেন নাম্বার 14। পোপস এসে অ্যান এসে অন ম্যান ইজ বেসড অন দ্য আইডিয়াজ অফ। অর্থাৎ পোপের এসে অন ম্যানটা কি, কার আইডিয়া থেকে লেখা? লর্ড পেট্রের, থিওবল্ট, লর্ড বলিংব্রুক, লর্ড হার্বে। এবার এই এসে অফ ম্যান যদি তোমরা এর সম্বন্ধে একটু জানো, তাহলে বুঝতে পারবে যে পোপ এখানে লর্ড বলিংব্রুকের সম্পর্কেই বলেছেন। সো অপশন সি এখানে সঠিক উত্তর হবে। আর আমরা এসে অন ম্যানের সম্পর্কে একটু জেনে নিই। এটা একটা ফিলোসফিক্যাল পোয়েম, যেটা হিরোইক কাপলেটে লেখা। আর এই যে এসেগুলো, এটা 4টে এপিস্টেলে লেখা। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এপিস্টেল কথার অর্থ কি? এই এপিস্টেল কথার অর্থ হচ্ছে কিন্তু লেটার। ওকে, লেটার বা চিঠি, যেগুলো মেনলি অ্যাড্রেস করেছিলেন লর্ড বলিংব্রুককে। ওকে, তাই অর্থাৎ লর্ড বলিংব্রুকের সাথে পোপের যে কনভারসেশনগুলো হয়েছিল, সেইগুলাই তিনি এসে অন ম্যানে লিখেছেন। তাহলে ডেফিনেটলি সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড বলিংব্রুক। অর্থাৎ বলিংব্রুকের কাছ থেকেই পোপ তিনি তার আইডিয়াগুলো পেয়েছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 15। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস, অর্থাৎ এদের মধ্যে কোন লেখা বাই জনসন ইজ অ্যান ইমিটেশন অফ দ্য 10th স্যাটায়ার অফ জুভেনাল? অর্থাৎ জনসনের লেখা কোন ওয়ার্কস, যেটা জনসনের লেখা কোন ওয়ার্কস যেটা
জুভেনাল বলে একজন স্যাটায়ারিস্ট ছিলেন, ওকে, তার 10th স্যাটায়ারকে ইমিটেট করে জনসন এই লেখাটা লিখেছিলেন। লন্ডন, দ্য ভ্যানিটি অফ দ্য হিউম্যান উইসেস, দ্য লাইফ অফ আ স্যাভেজ, রিচার্ড আর রাসেলস। এটা সঠিক উত্তর হবে দ্য ভ্যানিটি অফ দ্য হিউম্যান উইসেস। এইটা কিন্তু এটা এইটা যখন জনসন লিখেছিলেন তখন তিনি এটা জুভেনালকে ইমিটেট করে লিখেছেন। ওকে, আচ্ছা, গোয়িং টু কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে দ্য ফাইনাল ভার্সন অফ ওয়ার্ডসওয়ার্থস দ্য প্রেলিউড, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে প্রেলিউড ওয়ার্কসটা রয়েছে ওইটার ফাইনাল ভার্সন। আচ্ছা, ওটার কিন্তু ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন এবং থার্ড এডিশন, অর্থাৎ 3টে এডিশনে ওটা পাবলিশ হয়েছিল। প্রেলিউডের ফাইনাল ভার্সন পাবলিশ হয়েছিল 1850-তে। আমরা প্রেলিউডের একটু ডিটেলসটা জেনে নিই। সেটা হচ্ছে গিয়ে যে প্রেলিউডের একটা সাবটাইটেল রয়েছে, দ্য গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড। রিমেম্বার দ্য সাবটাইটেল। ওকে, তো এখানে তিনি এই প্রেলিউডটা ওয়ার্ডসওয়ার্থ তার যে সারা জীবনের যে মোটামুটি করে একটা ঘটনা এইটা তিনি ডেসক্রাইব করেছেন এই পোয়েমে। অর্থাৎ তাহলে এটা কি ডেসক্রাইব করছে? ইজ এন অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। তাহলে এটা একটা আত্মজীবনীমূলক কবিতা। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। টু সাফার ওজ হুইচ হোপ থিংস ইনফাইনাইট ইজ রিটেন বাই। তাহলে এইরকম একটা কবিতার লাইন দেওয়া রয়েছে, এটা বলতে হবে কার লেখা। আচ্ছা, এটা টিভি শেলির লেখা এবং যে লাইনটা নেওয়া হয়েছে প্রমিথিয়াস আনবাউন্ড থেকে। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 18। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লাইন ইন ইংলিশ লিটারেচার, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা কোথাকার লাইন? ওড অন আ গ্রিসানার্ন, ওড টু অটাম, ওড টু সাইকি আর এন্ডিমিয়ান। আচ্ছা, এটা কিন্তু এন্ডিমিয়ানের লাইন, যেটা জন কিটসের লেখা। 1818-এ পাবলিশিং হয়েছিল ওটা। আর এইখানেই তিনি বলেছিলেন আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। ওকে, ইট ইজ রিটেন ইন রাইমিং কাপলেট ইন আয়াম্বিক পেন্টামিটার। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে বলা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং নভেল ইজ এ স্যাটায়ার অন গথিক নভেল। অর্থাৎ এদের মধ্যে কোন নভেলটা গথিক নভেলকে স্যাটায়ার করে লেখা? আচ্ছা, গথিক নভেলটা কি? গথিক নভেল হচ্ছে গিয়ে রোমান্টিক এজের শেষের দিকে আমরা লক্ষ্য করেছিলাম যে কয়েকজন অথার যেমন হোরেস ওয়ালপুল, ম্যাথু গ্রেগরি লুইস, এনাদের লেখাতে তারা এক ধরনের জনরা ইনভেন্ট করলেন যেখানে স্টোরিটা হবে একটু, যা সেটিংটা হবে গ্লুমি, অর্থাৎ কোনো ক্যাসেলের সেটিং, অর্থাৎ যেখানে একটু সিন যেগুলো থাকবে একটু ওখানকার হন্টেড হাউস থাকবে। হ্যাঁ, তো অর্থাৎ ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ পরিস্থিতি নিয়ে এই গথিক নভেলগুলো লেখা হতো। এবার এই গথিক নভেলটা যখন লেখা হয়েছিল তখন এটা খুব জমিয়ে চলেছিল, কিন্তু পরের দিকে যখন গথিক নভেলের খুব নামধাম চলছে তখন এটাকে এই গথিক নভেলকে স্যাটায়ার করে একজন একটা লেখা লিখেছিলেন, সেইটা আমাদেরকে বলতে হবে কার, কে লিখেছেন। এই গথিক নভেলকে স্যাটায়ার করে লেখা নভেলটা কি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, না এমা, না সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, না নর্থ অ্যাঙ্গার অ্যাবি? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে নর্থ অ্যাঙ্গার অ্যাবে। এই নর্থ অ্যাঙ্গার অ্যাবে এটা কার লেখা? এটা কিন্তু জেন অস্টিনের লেখা একটা নভেল, যেটা গথিক প্যারোডি আর যেটা স্যাটায়ার করেছে গথিক নভেলকে। ওকে, আর এছাড়া বাকি যে নভেলগুলো আছে ওগুলো তো মেইন প্রোটাগনিস্ট যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিসে আমরা দেখতে পাবো তোমার এলিজাবেথ বেনেট এবং তার বাকি বোনেদেরকে। ওগুলো ডোমেস্টিক নভেল, বাট এই যে নর্থ অ্যাঙ্গার অ্যাবি এটা কিন্তু গথিক নভেলকে প্যারোডি করে লেখা একটা নভেল। কোশ্চেন নাম্বার 20। হু ডিস্টিংগুইশড বিটুইন দ্য লিটারেচার অফ নলেজ অ্যান্ড দ্য লিটারেচার অফ পাওয়ার। অর্থাৎ এনাদের মধ্যে কে লিটারেচার অফ দ্য নলেজ এবং লিটারেচার অফ পাওয়ারের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছেন? কোলরিচ, ডিকুইন্সি, হ্যাজলিট অর ল্যাম্প? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে টমাস ডি কুইন্সি। সো অপশন বি ইজ দ্য রাইট।
হু অ্যামং দ্য ফলোয়িং ভিক্টোরিয়ান পোয়েট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ টু দ্য কনফ্লিক্ট বিটুইন ওল্ড অ্যান্ড দ্য নিউ? ওকে, আচ্ছা, ভিক্টোরিয়ান এজে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল সায়েন্স এবং রিলিজিয়ানের মধ্যে, তাই না? তো একটা এতদিন পর্যন্ত, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের আগে পর্যন্ত এরকম একটা বিলিফে বিশ্বাস ছিল যে গড হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, সো গড ইজ দ্য সুপিরিয়র এন্টিটি হেয়ার। তো ঈশ্বর, তিনি এই বিশ্ব তৈরি করেছেন এবং আমরা অল দ্য ম্যান আর ফর্ম ফ্রম গড, দ্য রিফ্লেকশন অফ দ্য গড। তো আমরা যে সকল মানুষেরা, এটা ভগবানের রিফ্লেকশন থেকে তৈরি, তাই না? তো এইরকম একটা বিলিফ সিস্টেম ছিল, যেটা থেকেই প্রথম থেকে পোপেরা এই জিনিসগুলোই তো বলে এসে মানুষের মাথাকে খেত। পরবর্তীকালে ভিক্টোরিয়ান এজে যখন চার্লস ডারউইন তিনি তার অরিজিন অফ স্পিসিজ গ্রন্থে তিনি কি বললেন যে না, মানুষ প্রকৃতপক্ষে তার একটা এভলিউশনের ফলে সৃষ্টি হয়েছে, আজকের মানুষ প্রকৃতপক্ষে একটা এভলিউশনের ফলে সৃষ্টি হয়েছে। এবং এই এভলিউশনটা হয়েছে কোথা থেকে? একটা বানর থেকে, বানর সম্প্রদায় থেকে। তাহলে এতদিন পর্যন্ত যে ধারণা ছিল যে একটা সুপিরিয়র এন্টিটি থেকে মানুষ তৈরি হয়েছে, সেখানে এই বিশ্বাসটা মানুষের ভেঙে গেল যে না, মানুষের উৎপত্তি ওইরকম কোনো গড লাইক সুপিরিয়র পাওয়ার থেকে সৃষ্টি হয়নি, বরং সৃষ্টি হয়েছে গরিলা বা বানরের মতন কোনো একটা জাতি থেকে। তো এই যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা ছিল একটা ভিক্টোরিয়ান এজের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সেম ভাবে এই যে ওল্ড এবং নিউ, অর্থাৎ পুরনো প্রথা এবং নতুনের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই দ্বিধা দ্বন্দ্ব, এই ডাইকোটমি, এইটা কার লেখাতে দেখা গেছে? টেনিসন, রোসেটি, ব্রাউনিং আর সুইনবার্ন? আচ্ছা, এইটা দেখা গেছে টেনিসনের পোয়েমে। সো অপশন এ এখানে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 22। আন্ডার দ্য গ্রিন আন্ডার দ্য গ্রিন উড ট্রি ইজ রিটেন বাই? তো এই আন্ডার দ্য গ্রিন উড ট্রি এইটা কার লেখা? এলিজাবেথ গাস্কেল, এলিয়ট, টমাস হার্ডি অর এমিলি ব্রন্টি? বলো দেখি এটার উত্তর তোমরা যদি কেউ জানো। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে অপশন সি, টমাস হার্ডি। আচ্ছা, টমাস হার্ডির লেখা রিটার্ন টু দ্য নেটিভ, এছাড়া ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ওয়েস্টমিনিস, দ্য মেয়র অফ দ্য ক্যাস্টার ব্রিজ, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এই সমস্ত ওয়ার্কসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া টমাস হার্ডির একটা ফিকশনাল প্লেস ছিল, যেটা তিনি ক্রিয়েট করেছিলেন, যেটার নাম হচ্ছে ওয়েসেক্স। ওকে, তো তার নভেলগুলোকে সাধারণত ওয়েসেক্স নভেলও বলা হয়ে থাকে। ওকে, জাস্ট এগুলো একটা এডিশনাল ইনফরমেশন তোমাদের সুবিধার জন্য আমি বলে রাখলাম। যাচ্ছি, দ্য অফিস অফ সার্কামলোকিউশন অকার্স ইন, অর্থাৎ দ্য অফিস অফ সার্কামলোকিউশন এটা কোথায় আমরা দেখতে পাই? ডেভিড কপারফিল্ডে, ব্লিক হাউসে, গ্রেট এক্সপেকটেশনে আর হার্ড টাইমসে? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ব্লিক হাউস, চার্লস ডিকেন্সের লেখা ব্লিক হাউসে। আশা করি বোঝা গেল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 24। দ্য নভেল মেরি বার্টন ইজ রিটেন বাই? আচ্ছা, ওয়ান্স এগেইন এটা রিপিটেড প্রশ্ন, রিপিটেড কোশ্চেন, বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে এসেছিল। দ্য নভেল ম্যারি বার্টন এটা কার লেখা? এলিজাবেথ গাস্কেল, জর্জ এলিয়ট, এমিলি ব্রন্টি আর ডিকেন্স? এটা কিন্তু এলিজাবেথ গাস্কেলের লেখা, এলিজাবেথ গাস্কেলের লেখা ম্যারি বার্টন। এছাড়া এলিজাবেথ গাস্কেল কিন্তু ফেমাস ছিলেন তার নর্থ অ্যান্ড সাউথ বলে একটা ওয়ার্কস ছিল, ওইটার জন্য। ওকে, ম্যারি বার্টন ইনি ছিলেন এনার, এটা হচ্ছে ও নোভেলটার নাম, আর এলিজাবেথ গাস্কেল এটার লেখক। যাচ্ছি কোশ্চেন নাম্বার 25। দ্য লাইন পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। আচ্ছা, এই পোয়েট্রি হচ্ছে গিয়ে ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ এই লাইনটা কোথায় বলা রয়েছে? কালচার অ্যান্ড অ্যানার্কি, মডার্ন পেইন্টার্স, দ্য স্টাডি অফ পোয়েট্রি অর সাটু রিসার্চার্স? আচ্ছা, ম্যাথু আর্নল্ড এই লাইনটা কিন্তু বলেছেন, আমাদের ভিক্টোরিয়ান ক্রিটিক ম্যাথু আর্নল্ড, তিনি তার স্টাডি অফ পোয়েট্রি এই এই এসেতে তিনি এই ঘটনাটা, কবিতার সম্পর্কে বলেছেন যে আ পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 26। মার্থা কোয়েস্ট ওয়াজ রিটেন বাই? অর্থাৎ মার্থা কোয়েস্ট এটা কার লেখা? জিন রাইস, ডরিস লেসিং, আইরিস মার্ডক আর ন্যাডিন গডিমার? আচ্ছা,
মার্থা কোয়েস্ট এটা লিখেছেন ডরিস লেসিং, যিনি আমরা ওই নোবেল লরেটের যে আমাদের ভিডিওটা আমরা যেটা আপলোড করেছি, সেখানে আমরা দেখেছি যে ডরিস লেসিং তিনি নোবেল প্রাইজ পান, এবং এই নোবেল প্রাইজ উইনার অথার ডরিস লেসিংই মার্থা কোয়েস্ট বলে যে ওয়ার্কসটা রয়েছে তার ওইটারই লেখিকা। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস ওয়াজ টেকেন ফ্রম দ্য বুক। আচ্ছা, এটা এই প্রশ্নটা টার্ম থেকে নেওয়া, লিটারেরি টার্মসের একটা প্রশ্ন। স্ট্রিম অফ কনসাসনেসটা কি? স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে গিয়ে, তো এমন সময় তো অনেক সময় তোমাদের এমন ঘটনা হয়েছে, হয়তো তোমরা চুপ করে বসে আছো, তোমাদের মনের মধ্যে পরপর একের পর এক চিন্তা তোমাদের অজান্তেই বয়ে চলেছে, তাই না? কন্টিনিউয়াস ফ্লো অফ ইউর থটস। ওকে, আনইনটেনশনাল থটস, যেগুলো তোমরা কিন্তু ইচ্ছে করে ভাবছো না, ওটা মনের ভিতর থেকে পরপর পর একা একাই হতে চলেছে। এটাকেই বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। এই টার্মটা প্রথম কে দিয়েছিলেন? আচ্ছা, কোন বইতে এই টার্মটা আমরা দেখতে পেয়েছিলাম? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমরা আজকের এই সেটে 50খানা প্রশ্ন আলোচনা করছি। তো এই যে 50খানা প্রশ্ন, যেগুলা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু খুবই দরকারি, এবং প্রত্যেকটা প্রশ্নই রিপিটেড প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে আসে, এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো করে পড়া দরকার এবং বোঝা দরকার। তোমরা যারা সোশ্যাল হিস্ট্রি পড়েছো বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছো, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা পড়েছো তাদের ক্ষেত্রে এগুলো অ্যাটেম্প্ট করা খুবই সোজা হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এর উত্তরটা দেখে নিই। এর উত্তরটা হবে দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি, যেটার অথার ছিলেন স্যার উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস উইলিয়াম জেমসের দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি বলে একটা ওয়ার্কস ছিল, যেখানে তিনি স্ট্রিম অফ কনসাসনেস সম্পর্কে তিনি বলেছিলেন। যাচ্ছি কোশ্চেন নাম্বার 28। ওয়ান্স এগেইন অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, জিএস ফ্রেসার্স দ্য গোল্ডেন বাও। তো জিএস ফ্রেসারের এই গোল্ডেন বাওটা কি ফোকাস করছে? ইমেজ, মেটাফোর, সিম্বলস, আর্কিটাইপ। এটার সঠিক উত্তর হবে গোল্ডেন বাও। এটা ফোকাসের, এটা আচ্ছা, এটার সঠিক উত্তর হবে মনে হচ্ছে অপশন ডি, আর্কিটাইপ ক্রিটিসিজম আছে যেটা, ওখানেই গোল্ডেন বাও ওটা। জেমস জে এস ফ্রেসারের দ্য গোল্ডেন বাও, এই বইটা কিন্তু আর্কিটাইপাল ক্রিটিসিজমেরই একটা গুরুত্বপূর্ণ বই। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অপশন সি দেওয়া রয়েছে, তো অপশন ডিটাও কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 29, এবং পরের প্রশ্নে বলা রয়েছে আর্থার মিলার, আমেরিকান রাইটার, তার লেখা ডেথ অফ আ সেলসম্যান রিলাইজ ফর ইটস ট্র্যাজিক সিরিয়াসনেস অন দ্য ফেট অফ। অর্থাৎ আর্থার মিলারের ডেথ অফ দ্য সেলসম্যানে, এটা তো একটা ট্র্যাজেডি, এইটা কার ট্র্যাজেডি, অর্থাৎ কার জীবন কাহিনী নিয়ে এই ট্র্যাজেডিটা হয়েছিল? তো উইলি লোম্যান, এস্ট্রাগান, ভ্লাদিমির অ্যান্ড লাকি। আচ্ছা, এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করার একটা খুব ইন্টারেস্টিং ট্রিক্স আছে, যে আমরা এর উত্তর না জানলেও করতে পারবো। কিরকম করে? না, এস্ট্রাগান, লাকি, ভ্লাদিমির, এরা কিন্তু সকলেই স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোর ক্যারেক্টার। তাহলে তারা নিশ্চয়ই এখানকার ক্যারেক্টার নন। তাহলে এখানে অপশন এ পড়ে রয়েছে উইলি লোম্যান, তাহলে উইলি লোম্যান হয়ে যাবে সঠিক উত্তর। তো সবসময় যে সব প্রশ্নের উত্তর জানা থাকবে এমন তো মানে নেই, বা সব প্রশ্ন তোমাদের এই অল্প সময়ের মধ্যে সব পড়ে ফেলাও তো সম্ভব নয়। তাই কিছু পদ্ধতি, অর্থাৎ এলিমিনেট ট্রিক্স ইউজ করেও তোমরা কিন্তু কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 30। দ্য ক্যারেক্টার লিওপল্ড ব্লুম, আরেকজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ওকে, এই লিওপল্ড ব্লুম কোথাকার চরিত্র? তোমাদেরকে বলতে হবে দ্য ক্যারেক্টার লিওপল্ড ব্লুম মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স ইন দ্য নভেল। অর্থাৎ কোন উপন্যাসে লিওপল্ড ব্লুম অ্যাপিয়ার হয়েছেন? দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, ইউলিসিস, টু দ্য লাউড হাউস, অর দ্য ইউরোপিয়ানস। জেমস জয়েসের লেখা ইউলিসিস, তার যে নভেল রয়েছে, ওইখানেই তিনি অ্যাপিয়ার হয়েছেন। সো
লিওপোল্ড ব্লুম ইউলিসিসের চরিত্র। আচ্ছা, তো আমরা প্রায় প্রত্যেকেই ইউলিসিস এই ওয়ার্কসের সাথে আগেই এর নাম শুনেছি। হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি। তো এই যে ওডিসি বলে যে ওয়ার্কসটা ছিল, এই ওডিসি থেকেই কিন্তু ইউলিসিস নামটা নেওয়া হয়েছে। তো ওখানে যে ওডিসিয়াস বলে যে ক্যারেক্টার ছিল না, যে আহ, যুদ্ধ থেকে ফেরার সময় প্রায় 28 বছর সমুদ্রে ঘুরে বেরিয়েছিল, সম্ভবত 10 বছর, সরি 10 বছর যে সমুদ্র পথে যাত্রা করে করে ঘুরে বেরিয়েছিল, তো তারই চরিত্র থেকে এই লিওপল্ড ব্লুমকে তৈরি করা। অর্থাৎ ওডিসি এই ওয়ার্কস থেকে ইউলিসিস এসছে, অর্থাৎ ওডিসি থেকে জেমস জয়েস ইউলিসিস নামকরণ করেছেন, এবং ওডিসির মুখ্য চরিত্র ওডিসিয়াস, যাকে জেমস জয়েস লিওপল্ড ব্লুম হিসেবে এই নভেলে যুক্ত করেছেন। বোঝা গেছে? এই আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 31। হুইচ অফ দ্য ফলোয়িং অথার রিপ্রেজেন্টস দ্য শ্রীলঙ্কান ডায়াসপোরা? তো এনাদের মধ্যে কে ছিলেন একজন শ্রীলঙ্কান ডায়াসপোরা? ওকে, অর্থাৎ শ্রীলঙ্কান ডায়াসপোরিক রাইটার কি? সিরিল ডেভিডেন, মাইকেল ওন্দাদজে, আর্নল্ড এইচ ইটারু আর এম জি ভিশনজি? এটা সঠিক উত্তর হবে মাইকেল ওন্দাদজে। আচ্ছা, মাইকেল ওন্দাদজের সম্পর্কে আমি একটু যদি বলে রাখি, তাহলে তোমরা যারা বুকার প্রাইজ উইনারের ভিডিওটা তোমরা যারা দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে এইখানে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। তো বুকার প্রাইজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এন্ট্রান্সের জন্য। তো এই মাইকেল ওন্দাদজে, ইনি তার ইংলিশ পেশেন্টের জন্য বুকার প্রাইজ পান। ওকে, এবং সেই সাথে সাথে তিনি 50 ইয়ার্স অফ বুকার অ্যাওয়ার্ড, অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে দ্য গোল্ডেন বুকারও পান দ্য ইংলিশ পেশেন্টের জন্য। ওকে, আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের আশা করি হেল্প হবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 32। অস্ট্রেলিয়ান অ্যাবরজিনিস রিসিভ এ সিম্প্যাথেটিক ট্রিটমেন্ট ইন? আচ্ছা, অস্ট্রেলিয়াতে আমাদের এদিকে যেরকম কি রয়েছে, যে ধরো মেনি প্রিমিটিভ পিপল, হ্যাঁ, বা আদিবাসী লোক যাদেরকে আমরা কথায় বলে থাকি, সেরকম অস্ট্রেলিয়ায় যে সমস্ত আদিম অধিবাসীরা ছিলেন, ওনাদেরকে বলা হয় অ্যাবরজিনি। ওকে, অস্ট্রেলিয়ার কোন অথারের লেখাতে আমরা এই অ্যাবরজিনি পিপলদের সম্বন্ধে একটা সিম্প্যাথেটিক ট্রিটমেন্ট দেখতে পাই? বোঝা গেল প্রশ্নটা? আশা করি ক্লিয়ার হয়েছে। অপশনগুলো কি কি বলা রয়েছে দেখে নি। লেস মারে, গুইন হারওয়ার্ড, জুডিথ রাইট, এডি হোপ। আচ্ছা, জুডিথ রাইট বলে যে লেখক ছিলেন, ওনার লেখাতেই কিন্তু আমরা অ্যাবরজিনিদের সম্পর্কে লেখালেখি করতে দেখেছি। আর এই অ্যাবরজিনির যে পিপল, ওনারা সাধারণত মার্জিনালাইজড পিপল হয়ে থাকেন, তাই না? তোমরা লক্ষ্য করে থাকবে যে বিভিন্ন গ্রামের যে সেন্টার, একটা বড় গ্রামের সেন্টারে সাধারণত আহ, যারা উঁচু সম্প্রদায়ের মানুষ, ওনারা বসবাস করে থাকেন। হ্যাঁ, কিন্তু গ্রামের একদম শেষের দিকে বা কোণার দিকে, তাই না, এই সমস্ত অ্যাবরজিনি পিপল বা সাবঅর্ডিনেট পিপলরা, হ্যাঁ, নিচু সম্প্রদায়ের মানুষরা, বিভিন্ন কাস্টে, তারা এই গ্রামের শেষের দিকে সাধারণত তারা বসবাস করে, তাই না? তো এই দলিত পীড়িত লিপিত দলিত পীড়িত লোকেদের জন্যই অস্ট্রেলিয়ান অথার জুডিথ রাইট তার লেখাতে এর দুগ্ধ দুর্দশার কথা তুলে ধরেছেন। যাচ্ছি কোশ্চেন নাম্বার 33। মার্গারেট অ্যাটউড, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান্স এগেইন আমি বলছি, কারণ বুকার প্রাইজ উইনিং, ইনি একজন বুকার প্রাইজ উইনার নভেলিস্ট, ক্যানাডিয়ান অথার। তার লেখা সার্ভাইভেল, এই সার্ভাইভেলটা মেক্স আ কেস ফর Canadian literary studies, Canadian nationalism, the future of Canadian literature, the past of Canadian literature। অর্থাৎ এই সার্ভাইভাল ওয়ার্কসটা পড়লে আমরা কি বুঝতে পারবো? এটা কিন্তু ক্যানাডিয়ান যে ইংলিশ লিটারেচার রয়েছে, ওইটা ইনভেন্ট হচ্ছে, অর্থাৎ স্টার্টিং, হ্যাঁ, স্টার্টিং অর্থাৎ শুরু হচ্ছে এই সার্ভাইভাল থেকে। মার্গারেট অ্যাটউড, এনার কাছ থেকেই, এনার সার্ভাইভাল থেকেই ক্যানাডিয়ান লিটারেচার বলে যে একটা লিটারেচার রয়েছে, সেটা স্টার্টিং হচ্ছে গিয়ে সার্ভাইভাল। ওকে, তাহলে এটা হচ্ছে সার্ভাইভাল বলা যেতে পারে ক্যানাডিয়ান লিটারেচারের স্টার্টিং পয়েন্ট। যাচ্ছি কোশ্চেন নাম্বার 34।
ভিএস নাইপলস লেটেস্ট বুক। আচ্ছা, এই প্রশ্নটা এটা তো অনেক পুরনো প্রশ্ন। তো সেই সময় এটা ধরো 2004-এর প্রশ্ন। তো 2004 সালে প্রশ্ন ছিল, মানে তখন ভিএস নাইপলের লেটেস্ট বুক কী ছিল, সেই পরিপ্রেক্ষিতে এই চারটে অপশন দেওয়া রয়েছে। এখন তো 2025 চলছে, তো 21 বছর আগেকার কোশ্চেন পেপার এটা। হ্যাঁ, তো তাহলে এখন তো এটা তো আর লেটেস্ট বুক হতে পারে না। এটার ভেতর থেকে এই প্রশ্নটা আমরা স্কিপ করছি, বাট বিএস নাইপালের সমস্ত ওয়ার্কস ইম্পর্ট্যান্ট। বিএস নাইপালকে আমরা আলাদা করে আলোচনা করেছি নোবেল প্রাইজের ভিডিওতে, দেখে নিতে পারো তোমরা। যাচ্ছি কোশ্চেন নাম্বার 35। হুইচ অফ দ্য ফলোয়িং বুক বাই সালমান রুশদি ইজ রেফার্স টু দ্য 15th সেঞ্চুরি স্পেন অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ সালমান রুশদির কোন ওয়ার্কসে আমরা স্পেনের সম্পর্কে বলতে দেখেছি? হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, দ্য মুরস লাস্ট সাই, সেম অর গ্রিমাস। এটা সঠিক উত্তর হবে দ্য মুরস লাস্ট সাই। ওকে। আচ্ছা, মুরস লাস্ট সাই সম্পর্কে আমরা একটু দেখে নিই। দ্য মুরস লাস্ট সাই ইজ দ্য ফিফথ নভেল বাই সালমান রুশদি। অর্থাৎ রুশদির লেখা ফিফথ নভেল এটা, যার টাইটেলটা নেওয়া হয়েছিল বোবাডিল থেকে। ওকে। আর 15th সেঞ্চুরি স্পেন অ্যান্ড টেলস অ্যাবাউট এক্সক্লুশন অফ জুজ অ্যান্ড মুসলিমস ফ্রম স্পেন অ্যান্ড আদার ইভেন্টস। অর্থাৎ স্পেন থেকে যে জিউস এবং মুসলিমদেরকে এক্সক্লুড করা হয়েছিল, তাড়ানো হয়েছিল, এই স্টোরির পরিপ্রেক্ষিতে দ্য মুরস লাস্ট সাইটা লেখা। ওকে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 36। আচ্ছা, হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, এইটা কার লেখা? আচ্ছা, এর উত্তরে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের এন্ট্রান্স রিলেটেড প্রশ্ন, এছাড়া ইউজি, পিজি, এছাড়া বিভিন্ন ধরনের কলেজের বিভিন্ন টিপস ট্রিক্স এবং সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করে থাকি তোমাদের জন্য। এই সমস্ত ভিডিওগুলো সবই ফ্রি। তো তোমাদের এই ক্লাস কেমন লাগছে আমাদেরকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। এবং যেহেতু এই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য ফ্রিলি এনেছি, তোমাদেরকে আলাদা করে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই কোথা থেকে। এই ভিডিওগুলোই বারবার দেখতে থাকো, এবং এই দেখার মাধ্যমেই তোমাদের কিন্তু অনেক পড়া হয়ে গিয়ে থাকবে। তো তোমাদের খুব হেল্প হবে এগুলো, এই কথা ভেবেই আমরা খোঁজাখুঁজি করছি তোমাদের জন্য, এই পিডিএফগুলো নিয়ে আসছি। তার সাথে সাথে উত্তরও একদম তৈরি করে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। তোমরা শুধু প্রশ্নগুলোকে মনে রাখো, আর কিছু নয়। ভিডিওগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখো। ওকে। আর কমেন্টে জানাও, তোমরা রেসপন্স করো। আর এই তোমাদের কমেন্ট বা রেসপন্স তো আমাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করে বিভিন্ন এই ভিডিওগুলো করতে। আর ঠিক আছে, আহ, যাচ্ছি তাহলে এই প্রশ্নের উত্তরে। হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, এইটা কার লেখা? আচ্ছা, আর্থার মিলার, ইউজেন ও নেইল, এডওয়ার্ড এলবি আর টেনিসি উইলিয়াম। এটা সঠিক উত্তর হবে এডওয়ার্ড এলবি, অর্থাৎ অপশন সি ইজ রাইট আনসার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 37। ইমামু আমিরি বারাকা, ইনি কোথাকার রাইটার? আচ্ছা, খুব বিদঘুটে নাম, তাই না? যেমন চিনুয়া আচিবে, হ্যাঁ, তারপর আছে ধরো আমা আতা আইদো, জোরা নেইল হাডসন, টনি মরিসন, এছাড়া ডেরেক ওয়ালকট, হ্যাঁ, তারপর ধরো বুচি আমচেতা। ওকে, এইরকম বিভিন্ন অথার, নাইজেরিয়ান অথার এরা রয়েছেন। এনাদের নামগুলো তোমাদের সাধারণত এমনিই আসে যে এই সমস্ত অথাররা কোন কান্ট্রি থেকে বিলংস করেন। আচ্ছা, ইনি কি ক্যারিবিয়ান রাইটার, অ্যান আমেরিকান রাইটার, অ্যান অ্যারাবিয়ান রাইটার অর অ্যান শ্রীলঙ্কান রাইটার? এটার সঠিক উত্তর হবে এটা আমেরিকান রাইটার, আমেরিকান আফ্রিকান। ওকে, আমেরিকান আফ্রিকান রাইটার। সো অপশন বি ইজ রাইট হিয়ার। দ্য মিসেলিনি ওয়াজ পাবলিশড ফ্রম, তো এই মিসেলিনি বলে একটা জার্নাল ছিল, এইটা কোথায় পাবলিশ হয়েছিল? সাহিত্য একাডেমি থেকে, দ্য রাইটার্স ওয়ার্কশপ থেকে, দ্য পেন থেকে, আর ধানিয়ালোক থেকে? এটা সঠিক উত্তর হবে দ্য রাইটার্স ওয়ার্কশপ থেকে। ওকে, সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 39। হু অ্যামাং দ্য ফলোয়িং রাইটার্স রিক্রিয়েটস দ্য লাইফ অফ দ্য ইউরোবা আর ইবো কমিউনিটি?
আফ্রিকান লিটারেচার থেকে প্রশ্ন, যে আফ্রিকার একটা কমিউনিটি রয়েছে যারা হচ্ছে ইউরোবা কমিউনিটি। তো এই ইউরোবা কমিউনিটির সম্পর্কে কে লেখালেখি করেছেন? ডেরেক ওয়ালকট, ওলে সোয়েঙ্কাই, চিনিওয়া আচিবে অর ওকট? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওলে সোয়েঙ্কা। ওলে সোয়েঙ্কা তিনি ছিলেন ইবো কমিউনিটির লোক। ওকে। আচ্ছা, সোয়েঙ্কা কিন্তু 1986 সালে নোবেল প্রাইজ পান। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 40। হুইচ অফ দ্য ফলোয়িং হোয়াইট ফিমেল অথার আর sympathetic to the case of the blacks? আচ্ছা, প্রশ্নটাই বলেছে যে এনাদের মধ্যে কোন ফিমেল, হোয়াইট ফিমেল অথার, অর্থাৎ আহ, কোন অথার যিনি হোয়াইট ফিমেল, মানে তো বুঝতেই পেরেছো তোমরা, তাদের, তিনি তার লেখায় ব্ল্যাকদের প্রতি সিম্প্যাথি দেখিয়েছেন। মার্গারেট ড্র্যাবেল, ন্যাডিন গডিমার, মুরিয়েল স্পার্ক আর জিন রাইস? এই যে ন্যাডিন গডিমার, ইনি ছিলেন একজন সাউথ আফ্রিকান অথার, ফিমেল অথার, যিনি কিন্তু হোয়াইট, অর্থাৎ সাদা চামড়ার লেখক। তিনি তার লেখায় কিন্তু ব্ল্যাকদের সম্পর্কে ডেসক্রাইব করেছেন, অর্থাৎ সেই সময় ব্ল্যাকেদেরকে নিয়ে, অর্থাৎ ব্ল্যাক পিপলদেরকে নিয়ে যেভাবে স্লেভ বানানো হতো, তাদেরকে বিভিন্ন ধরনের ওই সময় যে সমস্ত তাদের যে মালিক যারা ছিল, যারা মেইনলি সুগার প্ল্যান্টেশন করতো আমেরিকাতে ওই সময়, ওই সুগার অর্থাৎ আখের চাষের কাজ করানোর জন্য স্লেভ ট্রেড করতো। তো স্লেভদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করতো, এইসব ঘটনা ন্যাডিন গার্ডিমারের লেখাতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ ব্ল্যাক পিপলদেরকে নিয়ে ন্যাডিন গার্ডিমার কিন্তু লিখেছেন। আচ্ছা, আমরা এখন আছি 40 নম্বর প্রশ্নে, আর বাকি 10টা প্রশ্ন রয়েছে। আহ, চলো, কোশ্চেন নাম্বার 41, দ্য নিউ ক্রিটিসিজম কনসিডার টেক্সট অ্যাজ, অর্থাৎ আমরা যারা নিউ ক্রিটিসিজমের সম্পর্কে টুকটাক জানি, তোমরা হয়তো থিওরিতে পড়ে থাকবে নিউ ক্রিটিসিজম। এই নিউ ক্রিটিসিজম কি বলে? কালচারাল কনস্ট্রাক্ট, হিস্টোরিক্যাল কনস্ট্রাক্ট, লিঙ্গুইস্টিক কনস্ট্রাক্ট, অটোটেলিক? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অটোটেলিক। নিউ ক্রিটিসিজম ব্যাপারটার সম্পর্কে তোমরা পরবর্তীকালে আরো বেশি ওয়াকিবহাল হবে। তার আগে আমি জাস্ট ছোট্ট করে একটু বলে রাখি, নিউ ক্রিটিসিজম বলে একটা থিওরি ওয়ার্ল্ড ওয়ারের পরে ইনভেন্ট হয়েছিল, যেখানে এই থিওরিতে বলা রয়েছে যে ধরো তুমি কোনো একটা গল্প পড়ছো, তো তুমি গল্পটা পড়তে পড়তে আহ, তোমার মনে হলো যে হতে পারে এই গল্পটাতে লেখক যিনি লিখেছেন তিনি তার নিজের কোনো ঘটনা বর্ণনা করছেন, বা তুমি ওটা বুঝতে পারছো যে কোনো অথার তার নিজের ঘটনা এখানে বর্ণনা করছেন, বা ওই অথারের, তার, তিনি হয়তো যে জায়গায় বসবাস করতেন বা তার ফ্যামিলির কিছু জিনিসপত্র, ফ্যামিলির কোনো ঘটনা নিয়ে এই স্টোরিটা হয়তো তিনি লিখেছেন। তো এটা যখন তুমি পড়ছো, তুমি দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই তুমি জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ একটা টেক্সট, তার একটা টেক্সটের মধ্যে অথারের একটা ইম্প্যাক্ট রয়েছে, অথারের ইন্টেনশন একটা রয়েছে, লুকিয়ে রয়েছে, তাই তো? এইবার নিও ক্রিটিসিজম বলছে, যখন আমরা কোনো টেক্সট বা স্টোরি বা পোয়েম পড়ব, এই যে অথার বলে যে জিনিসটা রয়েছে না, অথার, এই অথারের কোনো ইম্প্যাক্ট আমরা নিব না। অর্থাৎ অথার কোথায় জন্মেছে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার বাবা মার আহ, কোথায় কাজ করতো, এইসব জিনিসের আমাদের কোনো দরকার নেই। আমাদেরকে শুধু দেখতে হবে ওই যে টেক্সটটা যেটা তুমি পড়ছো, হতে পারে ওটা স্টোরি, পোয়েম, নভেল, এসে, যা হতে পারে, যা লেখা রয়েছে ওই পেজের ওপরে, ওইগুলোই তোমরা দেখো, ওইগুলোই দেখতে হবে। ওকে। এটাই ছিল নিউ ক্রিটিসিজমের কনসেপ্ট। অর্থাৎ অথারের ব্যাকগ্রাউন্ডকে আমরা ভুলে যাব, টেক্সটে যা লেখা রয়েছে আমরা শুধু ওইটাই ডিসকাস করব। স্টেট, এই যে টেক্সটটা কোন ফিগার অফ স্পিচে লেখা, টেক্সটের মধ্যে কোন ধরনের রাইমিং প্যাটার্ন আছে, আমাদেরকে ওইগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। অথার কি বলেছে, অথার কেন বলেছে, ওগুলো আমাদের জানার দরকার নেই। তো এইটা হচ্ছে গিয়ে নিউ ক্রিটিসিজম, আর এই কনসেপ্টটাকে বলা হয় অটোটেলিক কনসেপ্ট। ওকে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 42। এটাও আবার থিওরি থেকে প্রশ্ন। থিওরি থেকে তোমাদের এইরকম ওয়ান লাইনারই আসে, বেশি ঘাবড়ানোর দরকার নেই। বলছে মাইথোলজি, এটা কার লেখা? মাইথোলজি বলে একটা ওয়ার্ডস রয়েছে, সেটা কার লেখা? রোলা বার্থ, জ্যাক ডেরিডা, হুমিকে ভাবা, আর্নেস্ট ডরসন? এটা সঠিক উত্তর রোলা বার্থ, যিনি তার 1956-7
এই 1957-এ এই মাইথোলজি বলে একটা ওয়ার্ড লিখেছিলেন। যাচ্ছি কোশ্চেন নাম্বার 43, দ্য ওয়ার্ড ক্যাথারসিস। তো এই অ্যারিস্টটলের কোনো একটা কনসেপ্ট, বি ইট ক্যাথারসিস, বি ইট অ্যানাগনরিসিস, আর ইউ ক্যান সে হ্যামার্সিয়া, উইল ডেফিনেটলি কাম ইন ইউর এক্সাম। একটা নইলে একটা তোমাদের পরীক্ষাতে মাস্ট আসবে। ওকে, তাই এইরকম টপিককে আমরা নাম দিয়েছি এন্ট্রান্স ফেভারিট টপিক, ইএফটি প্রশ্ন এটা। তো তোমাদেরকে বলতে হবে এই ক্যাথারসিস কি সিগনিফাই করে, পন্টিফিকেশন, পার্সনিফিকেশন, পার্গেশন অর পাবলিকেশন। ক্যাথারসিস কথা হচ্ছে গিয়ে পার্গেশন। এই ক্যাথারসিসের সম্পর্কে আমি তোমাদেরকে একটু জাস্ট ছোট্ট করে বলে দিই। ধরো তোমার মন খারাপ খারাপ, তো তুমি কি করবে বুঝতে পারছো না, হঠাৎ তো তোমরা কোনো একটা সিনেমা দেখে নিলে। ওকে, ওই সিনেমাটা দেখে নেওয়ার পর হঠাৎ সিনেমার শেষে গিয়ে দেখলে যে হিরো বা হিরোইন ওরা মারা যাচ্ছে। তো মারা যাওয়ার, আর যেহেতু তুমি প্রায় 2 ঘন্টা ধরে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করেছো এই নভেলের সাথে বা ওই ফিল্মের সাথে, এবং শেষে গিয়ে যখন তোমার ফেভারিট বি ইট হিরো আর হিরোইন মারা যাচ্ছে, তখন তোমার মধ্যে একটা দুঃখর সৃষ্টি হচ্ছে, তুমি কেঁদে ফেলছো। তো তখন তোমার মধ্যে কি হচ্ছে, এবং সিনেমাটা যখন শেষ হচ্ছে তখন তোমার মধ্যে যে চাপা থাকা যে একটা ইমোশন, ওটা বেরিয়ে যাচ্ছে, লাস্টে হয়তো তুমি কেঁদে ফেলছো, সিনেমাটা দেখতে দেখতে লাস্টে তুমি কেঁদে ফেললে। তো তোমার মধ্যে কি ঘটলো, তোমার মধ্যে ক্যাথারসিস হয়ে গেল। তো এই ক্যাথারসিসটা কি হচ্ছে, পার্গেশন। পার্গেশন মানে হচ্ছে গিয়ে তোমার মধ্যে যে ধরো পিটি বা ফিয়ার বা যে ইমোশনটা জমা ছিল, ওইটা বেরিয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল। ওকে, এটাকেই বলা হয় পার্গেশন। তো অ্যারিস্টটল এইটা ওই সময় এই কনসেপ্টটা দিয়েছিলেন। যখন ম্যাকবেথ, ধর তোমরা যদি ম্যাকবেথ দেখো বা, তাহলে দেখবে যে শেষের দিকে একটা ক্যাথারসিস ঘটছে আমাদের, যে ম্যাকবেথ এরকম একটা লার্জার দেন লাইফ ক্যারেক্টার, সে এরকমভাবে তার ডাউনফল হলো, এইভাবে মারা গেল। আর ধরোই না তোমরা রোমিও জুলিয়েট, তাই না, শেষের দিকে একটা ডেথ সিন হচ্ছে, দুজনই মারা যাচ্ছে। তো এই যে জিনিসগুলো দেখার পরে অডিয়েন্সের কি হচ্ছে, যারা সামনে এইসব, যারা অডিয়েন্সরা যারা এইসব মানে এইসব ড্রামা সামনে দাঁড়িয়ে দেখতো, তারা লাস্টে হাউ হাউ করে কেঁদে ফেলতো। তো এই যে কেঁদে ফেলার পরে দেখবে তোমার মধ্যে একটা শান্তি চলে আসে, তাই না? একটা, এটাকেই বলা হয় পারগেশন। ওকে, আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে জিনিসগুলো। আমি তোমাদেরকে একটু লেমেন টেকনিকে বোঝানোর চেষ্টা করছি, হতে পারে হয়তো একটু বেশি বলে ফেলছি, বাট তোমরা একটু মন দিয়ে দেখো, বা যদি একবার বুঝে নাও জিনিসটা, তাহলে কিন্তু পুরো মনে থেকে যাবে, আর আলাদা করে কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ, তাই তোমাদেরকে একটু বেশি করে ডিসক্রাইব করার চেষ্টা করছি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 44, দ্য রিজেকশন অফ ইউনিভার্সালিজম ইজ মার্ক অফ। অর্থাৎ এই ইউনিভার্সালিজমের যে ব্যাপার, এইটা কোন থিওরি রিজেক্ট করেছে, ডিকনস্ট্রাকশন, নিও হিস্ট্রিসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট কলোনিয়ালিজম। বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 45, এলিয়টস থিওরি অফ অবজেক্টিভ কো রিলেটিভ অ্যাপেয়ার্ড। অর্থাৎ অবজেক্টিভ কোরিলেটিভ বলে টিএস এলিয়টের যে আহ, একটা থিওরি ছিল, এইটা তার কোন এসেতে পাবলিশ হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, রিমেম্বার, খুব ভালো করে মনে রাখো। টিএস এলিয়ট তার কোন ওয়ার্কসে এই টার্মের কথা উল্লেখ করেছেন? থ্রি ভয়েসেস অফ পোয়েট্রি, ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, অর হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। আর এর অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 1920 সালে পাবলিশ হওয়া এই হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমসে তিনি অবজেক্টিভ কোরিলেটিভ বলে একটা কনসেপ্টের কথা তিনি বলেছেন। কোশ্চেন নাম্বার 46, স্প্রাং রাইম ইজ এন এক্সাম্পল অফ ভার্স, সিলেবল, স্ট্রেস অর মিটার। স্প্রাং রাইম জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের ভার্স, আর এটা কিন্তু ইনভেন্ট করেছেন জি এম হপকিন্স, ভিক্টোরিয়ান পোয়েট জি এম হপকিন্স। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 47, মোর ইজ দাই ডিউ দেন মোর দেন অল ক্যান পে। এইটা কিসের এক্সাম্পল? আচ্ছা, এই লাইনটা কিন্তু ম্যাকবেথের নেওয়া, ম্যাকবেথ থেকে নেওয়া, এবং খুব অফেন কোটেড লাইন। তো এই সমস্ত কোট তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে বলতে পারো। হ্যাঁ,
যখন পিজিতে যাবে, তোমরা পিজিতে কোনো ইউনিভার্সিটিতে পড়বে, ওখানে তো বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্যারেদের ক্লাস করবে, তখন তোমরা বুঝতে পারবে যে স্যারেরা বিভিন্ন টেক্সট পড়াতে পড়াতে কীভাবে বিভিন্ন ধরনের কোটেশনগুলো ইউজ করছেন। হ্যাঁ, তো ওখান থেকে তোমরা ইনফ্লুয়েন্স হবে ডেফিনেটলি, এবং তোমরাও মাঝে মধ্যে এরকম এক দুটো কোটেশন স্যারেদের দিকে থ্রো করবে, যে ইয়েস স্যার উই ক্যান নো দিস, আর স্যার উই ক্যান নো দ্যাট, মোর ইজ দ্য ডিউ দেন অল মোর দেন ক্যান পে। ওকে, তো এইরকম ধরনের কথা তোমরা এইরকম কোটেশন জেনে রাখা ভালো। আর এই কোটেশন জানতে গেলে তোমাদেরকে জানতে হবে কাকে, আলেকজান্ডার পোপকে পড়ে নিতে হবে, পড়ে নিতে হবে শেক্সপিয়ারের কিছু লাইন, হ্যাঁ, কোনো কোনো পোয়েমের লাইন মুখস্থ করে নিতে হবে। ওকে, আচ্ছা, আহ, এগুলো ডেফিনেটলি তোমাদের পরবর্তীকালে হেল্প করবে। আচ্ছা, এর উত্তরটা কি হবে? এর উত্তর হবে গিয়ে ইনভার্সন। ওকে, এটা ইনভার্সনের এক্সাম্পল। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 48। আনরাইমড ম্যাটেরিক্যাল কম্পোজিশন কনসিস্টিং অফ 5 আয়াম্বিক মেজার। আচ্ছা, এটার একদম সঠিক যেটা বলা হয় যে আয়াম্বিক পেন্টামিটারে লেখা লাইনকে আমরা কি বলি? ব্ল্যাঙ্ক ভার্স বলি। ওকে, এন্ট্রান্সে ব্ল্যাঙ্ক ভার্স প্রতিবারে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ব্ল্যাঙ্ক ভার্স, অ্যারিস্টটল থেকে কোনো প্রশ্ন, পোপ থেকে প্রশ্ন, জনাথন স্বিফট থেকে প্রশ্ন, তোমরা বারবার দেখতে পাবে, বারবার বিভিন্ন রাইমিং স্কিম থেকে প্রশ্ন, পিবি শেলির ওড টু ওয়েস্ট উইন্ড থেকে প্রশ্ন দেখতে পাবে, ওড অন গ্রেসন নার্ন থেকে প্রশ্ন। হ্যাঁ, তো এটাও হচ্ছে গিয়ে এন্ট্রান্স ফেভারিট টপিক, ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা কি। ওকে, আচ্ছা, যাচ্ছি নেক্সট প্রশ্ন। ভার স্টোরিজ ডিলিং উইথ সিভালরি, নাইট, এরান্ট্রি, এনচ্যান্টমেন্টস অ্যান্ড লাভ। অর্থাৎ যে সমস্ত গল্পে আমরা নাইটকে দেখতে পাচ্ছি, নাইট বলতে ওই যে যোদ্ধারা থাকে না মুখোশ পরা, ধরো ঢাল তরোয়াল নিয়ে, হ্যাঁ, নাইট বলে সার্চ করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো সিভালরি যারা হয়ে থাকে আর কি, নাইট, তাদের তাদের লাভ অ্যাফেয়ার, তাদের বিভিন্ন স্টোরি নিয়ে যে সমস্ত লেখা লেখা হতো, ওদেরকে ওটা কি নামে পরিচিত? এটাকে সাধারণত বলা হয় দ্য ম্যাটেরিক্যাল রোমান্স। হ্যাঁ, ম্যাটেরিক্যাল রোমান্স বা সিভালরিক রোমান্স। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 50। হি ইজ এ সিটিজেন অফ নো মিন সিটি। অর্থাৎ সে হচ্ছে গিয়ে নো ম্যান সিটির সিটিজেন। এটা কিসের এক্সাম্পল? এটা একটা ফিগার অফ স্পিচ, এবং এই আমাদের আজকের যে ক্লাসের শেষ প্রশ্ন আমরা ফিগার অফ স্পিচ দিয়ে শেষ করছি। তো তোমরা বলো এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, লাইটোটেস। এই লাইটোটেস জিনিসটা কি? এই লাইটোটেস জিনিসটা হচ্ছে গিয়ে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড বলে তার পজিটিভ জিনিসটাকে বোঝানো হবে। এই যে নট এ ব্যাড সিঙ্গার, ওকে, নট ব্যাড তার মানে কি? গুড, তাই না? নট ব্যাড মানে গুড সিঙ্গার, কিন্তু ওটাকে ঘুরিয়ে বলা হচ্ছে নেগেটিভ ওয়েতে, এটাকেই বলা হয় লাইটোটিস। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা 50খানা প্রশ্ন এখানেই শেষ করলাম। আশা করি তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা দেখেছো, এবং এই পরীক্ষার এই সেটটা প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু ইংলিশের যে ইউজিসি নেট, অর্থাৎ নেটের যে এক্সাম হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য, এটা 2000 সালের একটা কোশ্চেন পেপার, 2004 সালের কোশ্চেন পেপার। তো তখন এটা 2024 চলছে, মানে প্রায় ধরো 20 বছর আগেকার কোশ্চেন পেপার। কিন্তু আমি এটা নিয়ে এসেছি কারণ তখন, এখন তোমরা যেভাবে এন্ট্রান্স লেভেলের প্রশ্ন, তখন ওইভাবেই প্রশ্নগুলো আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আগে এই প্রশ্নগুলোই হতো। কারণ 2000 সালে এই প্রশ্নগুলো তখনকার সময় কিন্তু খুব কঠিন ছিল, যেগুলো এখন খুব ইজি হয়ে গেছে। এখন ইন্টারনেট হয়ে গেছে, তোমরা এখনই সার্চ করে দিলে সব কিছু দেখতে পেয়ে যাচ্ছ। আমার এই ভিডিওটাই তোমরা দুম করে পেয়ে যাচ্ছ, এত ক্লাস তোমরা পরপর পাচ্ছ। 2000 সালে তো এত কিছু, তো ইন্টারনেট, উইকিপিডিয়া, গুগল, এগুলো তো এত অ্যাভেলেবেল ছিল না। তখন এই প্রশ্নগুলোই অ্যাটেম্প্ট করতে দাঁত ভেঙে যেত, তাই না? কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি। তাই আমি এইগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি বা নিয়ে এসেছিলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর যদি না ভালো লেগে থাকে তাও কমেন্টে জানিও। যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাও বলতে পারো। আহ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে ওগুলো পৌঁছে যাবে। আর সেই সাথে সাথে সমস্ত ধরনের ইউনিভার্সিটিতে কখন কি নোটিফিকেশান বেরাচ্ছে, কোন কোন পরীক্ষা রিলেটেড, কিভাবে প্র্যাকটিস করতে হবে স্পেশালি ইংলিশ নিয়ে, আমরা এই চ্যানেলে
আলোচনা করে থাকি, তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আহ, আর পিজিটা যদি তোমরা খুব ভালোভাবে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে পেতে চাও, যদি নিজেদের ভেতরে সত্যি কোনো রকম জিল থাকে, তাহলে তোমরা ডেফিনেটলি আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকো, ক্লাসগুলো পুরোটা দেখতে থাকো। I definitely assure you that this class will definitely help you to get any kind of renowned university in West Bengal, because you have not gave any kind of CUT exam. ওকে, ওকে, তাহলে আজ এতটা পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, কিপ স্মাইলিং, পড়াশোনা খুব মন দিয়ে করো, বি কনসিস্টেন্ট টু ইউর এফোর্ট। বাই বাই।